স্বাগত। যেমনটা আমরা আগের উইকে করেছিলাম, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স তার রিভিশন ক্লাস, এবং ঠিক আজকেও আমরা এই মে মাস অর্থাৎ 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ অবধি মে মাসের যে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আছে, ঘটনাগুলি ঘটেছে, আমরা সেগুলো একটু কি করবো, এমসিকিউর মাধ্যমে আলোচনা করে নেব, এবং যেমনটা আমাদের হয় প্রত্যেকটা বিষয় ডিটেলসে আমরা জানবো, রিলেটেড ইনফরমেশন সমস্ত কিছুই কি করব আমরা জানবো আজকে। ইভেন আগের মান্থ অর্থাৎ এপ্রিল মান্থ যেটা শেষ হলো এই সবে মাত্র, এই এপ্রিল মান্থের একটা রিভিশন ক্লাস, ওভারঅল মান্থের একটা রিভিশন ক্লাসও কি করব আমরা পরবর্তীকালে অ্যারেঞ্জ করব। আজকে মে মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, এবং অবশ্যই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়েই আমি আজকের এই ক্লাস। ওকে, সো লেটস বিগিন। ফার্স্ট ক্লাস, ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, আমাদের একটা ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন, বেসিক্যালি এটা রিলেটেড ফেস্টিভ্যাল। এটা নাম হচ্ছে ত্রিশূর পুরাম, যেটা সম্প্রতি পালিত হয়েছে, কোন রাজ্যে পালিত হয়েছে? ওকে, বেশ। তো এটির অ্যান্সার যেটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কেরালা। ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যে এই যে ভাদা কুন্নাথন মন্দির বলে যে মন্দির আছে, ঠিক আছে, এই ভাদাকুন্থান মন্দিরে বেসিক্যালি এই ফেস্টিভ্যালটা পালন করা হচ্ছে। এবং এখানে এই যে ফেস্টিভ্যালটা, এটি বেসিক্যালি যে ওনাম ফেস্টিভ্যাল হয়, যেটা হচ্ছে কেরালার হারভেস্টিং ফেস্টিভ্যাল, বা যাকে আমরা মকর সংক্রান্তি বলছি, সেই ওনাম ফেস্টিভ্যালের যে 10 নম্বর দিন, ঠিক আছে, সেই 10 নম্বর দিন যেটি হয়, সেই 10 নম্বর দিনে বেসিক্যালি এই ত্রিশূর পুরা বা ত্রিশূর পুরম উৎসবটা বেসিক্যালি পালন করা হচ্ছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, ত্রিশূলপুরা যে রাজ্যে পালিত হচ্ছে সেটি হচ্ছে আমাদের কেরালা। ওকে, বেশ। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আর নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমি একটু দিয়ে দিই। আমাদের কেরালাতে, কেরালার যে ক্যাপিটাল অর্থাৎ তিরুবনন্তপুরম, সেই তিরুবনন্তপুরমে একটা গুরুত্বপূর্ণ মন্দির আছে। সেই মন্দিরটার নাম হচ্ছে আমাদের অনন্ত পদ্মনাভস্বামী মন্দির। কিছুদিন আগে পর্যন্ত এই মন্দিরটা ছিল গোটা বিশ্বের সব থেকে ধনী মন্দির, কিন্তু রিসেন্টলি এই ডেটা একটু পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারত তথা বিশ্বের সব থেকে ধনী মন্দিরে যেটি তকমা পেয়েছে সেটি হচ্ছে আমাদের তিরুপতি বালাজি মন্দির, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে যেটি আছে আমাদের। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন বলছে, ভারতের শীর্ষ মাশরুম উৎপাদনকারী হওয়ার জন্য কোন রাজ্য সরকার মাশরুম মিশন চালু করেছে? ওকে, তো এখানে উত্তর যেটি হচ্ছে যে এই মাশরুম মিশন বেসিক্যালি যে রাজ্য সরকার চালু করেছে সে রাজ্য সরকার হচ্ছে আমাদের বিহার রাজ্য সরকার। ঠিক আছে, সরি, এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে। মাশরুম মিশন বিহার রাজ্য সরকার চালু করেনি, মাশরুম মিশন চালু করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। এক্সট্রিমলি সরি, এটার স্লাইডটা ভুল আছে, এটা উত্তর হবে না আমাদের। ঠিক আছে, এটার উত্তর আমাদের হবে না। মাশরুম মিশন চালু করেছে মাশরুমের উৎপাদন বৃদ্ধি করার জন্য যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের নাম হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। ঠিক আছে, তো এটির উত্তর হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য। ঠিক আছে, এইবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের এই যে মাশরুম যেটাকে বলছি আমরা, এই মাশরুম নিয়ে কি হয়, আমাদের একটা স্টাডি হয়, রাইট?
এই মাশরুম নিয়ে যে পড়াশুনো করা হয়, সে পড়াশোনাকে আমরা কি বলছি, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। সেটাকে বলি আমরা মাইকোলজি। স্টাডি অফ মাশরুম, সেটাকে বলি আমরা মাইকোলজি। ওকে। আচ্ছা, যেগুলো এক্সট্রা পয়েন্ট আমি বলে রাখবো, সেগুলো কিন্তু কাইন্ডলি, যেগুলো আমি খাতাতে লিখছি, সরি বোর্ডে লিখছি, সেগুলো কাইন্ডলি তোমরা কিন্তু খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে, মাস্ট। এটা কিন্তু রিকোয়েস্ট বলতে পারি আমরা। ঠিক আছে। তাহলে মাশরুম নিয়ে যে স্টাডি করা হচ্ছে তাকে বলি আমরা মাইকোলজি। এরকম বিভিন্ন স্টাডিজ গুলো যেগুলো হয়, সেগুলো তো আমাদের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। তো তার মধ্যে যতগুলো এখানে সম্ভব, যতগুলো আসবে পারবো স্লাইডে রিলেটেড ইনফরমেশনে থাকবে, সেগুলো আমি বলে দেবো। যেমন স্টাডি অফ মাশরুম যেটাকে বলছি আমরা, ফাঙ্গি যেটাকে বলছি আমরা, তো সেটা কিন্তু হচ্ছে আমাদের মাইকোলজি, রাইট? আর এই যে মাশরুমের যে কাল্টিভেশন, কাল্টিভেশন একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পরীক্ষার জন্য। মাশরুমের যে কাল্টিভেশন তাকে বলি আমরা কি, তাকে বলি আমরা ফাঙ্গি কালচার। তাকে বলি আমরা ফাঙ্গি কালচার। ওকে। The study of mushroom or study of fungi is mycology, and study of mushroom or fungi is called fungiculture. ওকে, বেশ। চলে আসি আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন আমাদের জিজ্ঞেস করেছে যে 2026 সালের লন্ডন ম্যারাথনে, তাতে লিগ্যাল রেস কন্ডিশন 2 ঘন্টার কম সময়ে ম্যারাথন শেষ করা প্রথম অ্যাথলেটিক্স কে হয়েছে? উত্তর দেওয়ার চেষ্টা করবে সবাই। ওকে। উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে এটা, উত্তরটা ভুল দেওয়া আছে। আই ডোন্ট নো কি করে সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, নো ইস্যু। স্লাইডে ভুল থেকে আমি উত্তর ঠিক বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে অপশন সি বা গতে যেটি আছে, অর্থাৎ ওনার নাম হচ্ছে সেবাস্তিয়ান সাওয়ে। এই সেবাস্তিয়ান সাওয়ে, ইনি হচ্ছেন সেই লোক যিনি এই লন্ডন ম্যারাথন লিগ্যাল রেস কন্ডিশনে 2 ঘন্টার কম সময়ে এটাকে কিন্তু কমপ্লিট করেছে। ওকে। এবং যদি আমি, মানে 2 ঘন্টার কম সময় মানে হচ্ছে উনি টাইম নিয়েছেন যেটি, সেটি হচ্ছে 1 আওয়ার 59 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ড। এটা হচ্ছে এই বিখ্যাত ব্যক্তির, সেবাস্তিয়ান সাওয়ে, এনার যে লন্ডন অলিম্পিক, সে লন্ডন অলিম্পিকের ম্যারাথনে ওনার টাইম। ঠিক আছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, উনি যে স্টেট থেকে, মানে সরি কান্ট্রি থেকে বিলং করছেন, সে কান্ট্রিটা হচ্ছে কেনিয়া। সে কান্ট্রিটা হচ্ছে আমাদের কেনিয়া। ওকে, বেশ। এইবার গল্পর যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলেটেড যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলোতে একটু আসি। ইনফরমেশন যেটা হচ্ছে, আমাদের এখানে একটা রেসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ম্যারাথন রেস, রাইট? প্রথমে যেটা আমাদের জানতে হয়, এই যে ম্যারাথন যে রেস আমাদের যেটা হয়, সেখানে টোটাল যে ডিস্টেন্স ম্যারাথন রেসের হয়, ফুল ম্যারাথন অবশ্যই, সেই ডিস্টেন্সটা একটু মাথায় রেখো সবাই। সেই ডিস্টেন্সটা হচ্ছে 26.2 মাইল। এবার যদি মাইলে দেওয়া না থাকে, তাহলে দেওয়া থাকবে 42.195 কিলোমিটার। ওকে, তাহলে মাথায় রাখবে এটা, যে 26.2 মাইলস অথবা 42 পয়েন্ট। এবার ওভারঅল সেটা দেখবে বিভিন্ন সময়তে আমাদের যেটা দেয়, সেটা হচ্ছে
রাউন্ড ফিগারে দিয়ে দেবে, অথবা 26 মাইলও দেওয়া থাকতে পারে পরীক্ষার অপশনে, এবং 42 মাইলও দেওয়া থাকতে পারে, অথবা 27 মাইল, অথবা 43 মাইল। যেটাই দিক কাছাকাছি যেটা হবে তোমরা উত্তর সেটা করো। এবার যেমন এটা হয় ফুল ম্যারাথন, তেমনি আমাদের কিন্তু আরেকটা হয়, সেটা হচ্ছে আমাদের হাফ ম্যারাথন। তো খুব বেসিক আইডিয়া, হাফ ম্যারাথনে অবশ্যই আমাদের যে লেন্থটা থাকে সেটা অবশ্যই, ডিস্টেন্সটা থাকে সেটা অবশ্যই কম হবে, মানে অর্ধেক হবে। যেমন এখানে হয় আমাদের 13 মাইল, অথবা ওইদিকে হয় আমাদের 21 মাইল। ঠিক আছে, তাহলে আইদার 13 মাইল অথবা 21 মাইল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যারাথনের সাথে যুক্ত ডিস্টেন্স যেটা আমাদের হয়। ঠিক আছে, নাম্বার ওয়ান। আচ্ছা, নাম্বার টু, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা কান্ট্রির নাম এখানে দেওয়া আছে। সে কান্ট্রির নাম হচ্ছে আমাদের কেনিয়া, তাই তো? এই কেনিয়ার একটা ক্যাপিটাল আছে, প্রত্যেকটা দেশের যেমন থাকে। এবার কেনিয়ার যেটি ক্যাপিটাল থাকে আছে, সেটি হচ্ছে কি না, নাইরোবি। এই যে কেনিয়ার যে ক্যাপিটাল নাইরোবি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষাতে, এবং অবশ্যই সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, বেশ। তাহলে আমরা নেক্সট তাহলে ইনফরমেশন, এবার নেক্সট কোশ্চেন আমাদের চলে যাই। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে আমরা দেখি। বলছে এশিয়ান বিচ গেম এ মহিলাদের কাবাডি প্রতিযোগিতায় ভারত কোন পদক জিতেছে? বিচ কাবাডি। তো সেখানে অবশ্যই আমাদের মহিলারা জিতেছে, সেটি হচ্ছে আমাদের স্বর্ণপদক। মহিলারা জিতেছে আমাদের স্বর্ণপদক, এবং যারা মেল যারা ছিল, মেল, এই একই ইভেন্টে মেলরা জিতেছে আমাদের সিলভার। সিলভার জিতেছে আমাদের মেল, আর গোল্ড জিতেছে আমাদের ফিমেল। ওকে, বেশ। ইনফরমেশন যদি আমি আসি, সেটা হচ্ছে এই যে কাবাডি খেলা তোমরা দেখতে পাচ্ছ, আমরা সবাই জানি এই কাবাডি খেলার একটা অপর নাম হচ্ছে আমাদের হাডুডু। এবং এই কাবাডি খেলা একটা দেশ আছে, সেই দেশের ন্যাশনাল গেম, হ্যাঁ, তার নাম হচ্ছে আমাদের বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ। এই কাংলা বা বাংলা যাই বলে না কেন, মানে বাংলাদেশ বা বাংলাদেশ, এই বাংলাদেশের ন্যাশনাল গেমের নাম যেটা হচ্ছে, সেটি হচ্ছে আমাদের এই হাডুডু বা কাবাডি। আরেকটা ইনফরমেশন, এই কাবাডি খেলায় যে টোটাল পার্সন, অর্থাৎ টোটাল প্লেয়ার যেটা থাকে, সেটা হচ্ছে 7 প্লেয়ার্স। টোটাল 7টা প্লেয়ার আমাদের এই কাবাডি খেলার সাথে যুক্ত থাকে, মানে এক একটা টিমে 7 জন করে প্লেয়ার থাকে, অর্থাৎ দুটো টিম মিলে 14 জন প্লেয়ার। ওকে, এছাড়া যদি আরো যদি আমি ডিটেলিং এ একটু যাই, ঠিক আছে, বলেই দিই, চলো, বলার তো কর্তব্য, সুযোগ যখন পাচ্ছি কেন বলবো না তোমাদের। সেটা হচ্ছে এই যে আমাদের এখানে স্বর্ণ পদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক লেখা আছে, আমি একটা একটা করে ক্লিয়ার করি। এই যে এখানে লেখা আছে ব্রোঞ্জ, আমরা সবাই জানি, মোটামুটি এখানে সবাই জানি যে তামার সাথে টিন, অর্থাৎ এই তামা এবং টিন মিশিয়ে যে মিশ্র ধাতু তৈরি করা হয়েছে বা তৈরি করা হয়, সেটা হচ্ছে ব্রোঞ্জ। এবং এটি হচ্ছে, অর্থাৎ ব্রোঞ্জ হচ্ছে মানুষের আবিষ্কৃত করা প্রথম মিশ্র ধাতু। যেমন তামা হচ্ছে আবিষ্কৃত প্রথম ধাতু, মেটাল, তেমনি প্রথম অ্যালয় বা মিশ্র ধাতু সেটা হচ্ছে আমাদের ব্রোঞ্জ। নাম্বার ওয়ান। আরো একটা ধাতুর কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্বর্ণ বা সোনা, গোল্ড। সবাই আমরা জানি গোল্ড হচ্ছে আমাদের সব থেকে নমনীয় ধাতু। যদি আমাদের জিজ্ঞেস করা হয় তরল ধাতু কি, সেটাও আমরা বলতে পারি পারদ। যদি আমাদের জিজ্ঞেস করা হয় সব থেকে শক্ত ধাতু কি, উত্তর টাংস্টেন, বা যাকে আমরা উলফ্রামাইড বলছি, যেটি আমাদের যে বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয়।
যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে সব থেকে ভারী ধাতুর নাম কি, উত্তর হয় আমাদের অসমিয়াম। সব থেকে হালকা ধাতু বললে আমাদের পটাশিয়াম, সোডিয়াম দুটোই হয়। এবং এই পটাশিয়াম বেসিক্যালি হচ্ছে সব থেকে মানে যা এমন ধাতু যার রিয়েক্টিভিটি সব থেকে বেশি, তার জন্য এটিকে কেরোসিন অয়েলে রাখা হয়। এটাও পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমরা পেয়েছো বা পাবে। এছাড়া যদি আমাদের জিজ্ঞেস করা হয় এমন একটা ধাতু, আসলে আমি ভুল বললাম একটু, এক্সট্রিমলি সরি, সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সরি সরি সরি, লাইটেস্ট মেটাল হচ্ছে লিথিয়াম, লাইটেস্ট হচ্ছে আমাদের লিথিয়াম, সরি। ওকে। আর সোডিয়াম পটাশিয়াম হচ্ছে এমন একটা ধাতু যেগুলোকে ছুরি দিয়ে কাটা যায়, ঠিক আছে, যেগুলোকে ছুরি দিয়ে কাটা যায়, ঠিক আছে। আর এই যে রূপা, যেটা উত্তর হলো আমাদের রূপা, রূপা হচ্ছে সেই ধাতু যার মানে তাপের মানে কারেন্ট বা তাপের সব থেকে সুপরিবাহী যে ধাতু, তার নাম হচ্ছে আমাদের রূপা। ওকে। তো কেমিস্ট্রির একটা টপিক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেটাল নন মেটাল, এগুলো থেকে এই রিলেটেড ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলো মাথায় রেখো। আমি সেগুলো মুখে বললাম আর লিখলাম না, কারণ তোমরা অনেকেই সেগুলো জানো তো। ওকে, চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সেটা হচ্ছে একটা পোর্টালের নাম দেওয়া হয়েছে। পোর্টালটার নাম হচ্ছে আমাদের সহযোগ পোর্টাল। এই যে সহযোগ পোর্টাল, এই যে চারটে মন্ত্রণালয় দিয়েছে, এই চারটে মন্ত্রণালয়ের মধ্যে কোন মন্ত্রণালয়ের আন্ডারে এই সহযোগ পোর্টালটা কাজ করছে? ঠিক আছে, সহযোগ পোর্টালটা হচ্ছে বেসিক্যালি আমি বলে রাখি, এটা হচ্ছে আমাদের যে ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, এই হিউম্যান ট্রাফিকিং এবং বিভিন্ন ন্যাশনাল সিকিউরিটি সেইগুলোকে এনলিস্টেড করার জন্য বেসিক্যালি সহযোগ পোর্টাল চালু করা হয়েছিল 2004 সালে, মানে 14-24 সালে এটা লঞ্চ করা হয়। এই যে সহযোগ পোর্টাল, এটা লঞ্চড ইন 2024, 2024 সালে এই পোর্টালটাকে লঞ্চ করা হচ্ছে। আমি যেটা বললাম, টু স্টপ হিউম্যান ট্রাফিকিং এই হিউম্যান ট্রাফিকিং এবং ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড যে কেসগুলো আছে সেগুলোকে এখানে আপলোড করার জন্য, অনলাইন কন্টেন্ট কুইকলি অ্যালাউ করার জন্য এবং ডিরেক্ট নোটিশে যাতে আসে তার জন্য কিন্তু এটা চালু করা হয়েছে। ঠিক আছে। তো যেহেতু এটা সিকিউরিটির ব্যাপার আসছে, তো আমরা সবাই আশা করি বুঝতে পেরে গেছি যে এটা কার আন্ডারে হবে। এটা হচ্ছে আমাদের, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা হবে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, দ্যাট ইজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটার উত্তর হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদের আন্ডারে কিন্তু সহযোগ পোর্টাল কিন্তু কাজ করে। ঠিক আছে, হোম মিনিস্টার আন্ডারে এটা বেসিক্যালি, তাই না? চলো, এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট। এবার আসি এই রিলেটেড যে ইনফরমেশন যে পার্ট গুলো হয় আমাদের, মানে স্ট্যাটিক্যাল ইনফরমেশন পার্ট, রাইট? যেমন প্রথমে আমি যদি তোমার জিজ্ঞেস করি যে এই যে স্বরাষ্ট্র, স্বরাষ্ট্র মিনিস্টার ফার্স্ট, ঘুরিয়ে বললে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তরটা আমরা সবাই জানি, দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া, বিসমার্ক অফ ইন্ডিয়া যাকে বলি আমরা, তার নাম সর্দার বল্লভ ভাই প্যাটেল, সর্দার প্যাটেল, তাই না? সর্দার পটেল শুধুমাত্র ভারতবর্ষের প্রথম হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতবর্ষের ফার্স্ট ডেপুটি পিএম। উনি ছিলেন ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। যে পোস্টটা বর্তমানে অ্যাবলিস্ট করা হয়েছে, এই পোস্টে থাকা লাস্ট ব্যক্তি যিনি ছিলেন, অর্থাৎ ভারতবর্ষের শেষ যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, তার নাম লালকৃষ্ণ আদবানি, ভারতরত্ন প্রাপক লালকৃষ্ণ আদবানি। উনি ছিলেন ভারতবর্ষের শেষ ডেপুটি প্রাইম মিনিস্টার। সর্দার বল্লভ ভাই প্যাটেল যেমন ফার্স্ট,
লালকৃষ্ণ আদবানিজি উনি হচ্ছেন লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার, রাইট। সর্দার প্যাটেল সম্পর্কে আরো যেটা বলার আছে, ওনাকে যেটা বললাম, ওনাকে তো আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলি আমরা। এছাড়াও ওনাকে আমরা বলছি বিসমার্ক, এটাও মাথায় রাখবে। ওনাকে বলি আমরা বিসমার্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। জার্মানির নেতা বিসমার্ক, অখণ্ড জার্মানি রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতা, নর্থ সাউথ। তো সেরকমই বিসমার্ক, এই সর্দার বল্লভ ভাই প্যাটেল, উনি আমরা সবাই জানি প্রিন্সলি স্টেট গুলোকে উনি এক জায়গায় আনতে পেরেছিলেন, সংগঠিত করতে পেরেছিলেন, তার জন্য ওনাকে বিসমার্ক অফ ইন্ডিয়া বলা হয়। ওনার মূর্তি আমরা সবাই জানি স্ট্যাচু অফ ইউনিটি আহমেদাবাদে আছে। আহমেদাবাদ মানে আমরা সবাই ভাবি সবরমতী নদীর তীরে, অবশ্যই শহরটা সবরমতীর তীরে হলেও স্ট্যাচু অফ ইউনিটিটা কিন্তু নর্মদা নদীর তীরে আছে। ওকে, বেশ। তারপরে একটা আইন বলা আছে, আইন এবং বিচার। এবং এই আইন এবং বিচারের যদি আমাদের মিনিস্টার ফার্স্ট মানে প্রথম মন্ত্রী জিজ্ঞেস করে, নান আদার দেন সংবিধানের যাকে জনক বলি, খসড়া কমিটির যে লিডার বলি, তার নাম বি আর আম্বেদকর। অবশ্যই সামনে ডক্টর বসাতে হবে, বি আর আম্বেদকর, রাইট। আর প্রথম প্রতিরক্ষা যদি মন্ত্রী আমাদের জিজ্ঞেস করে, তার নাম হচ্ছে আমাদের বলদেব সিং। ফার্স্ট প্রতিরক্ষা মন্ত্রী জিজ্ঞেস করে, তাহলে তার নাম হচ্ছে বলদেব সিং। ওকে, তাহলে এই ইনফরমেশন গুলো কাইন্ডলি সবাই ভালো করিয়া মাথাতে রাখিবেন। ওকে, এবং আরো যদি আমি আরেকটা ইনফরমেশন যদি তোমাদের আমি দিকে দেই, আমি সেটা হচ্ছে এই যে একটা মানে সহযোগ পোর্টালে বেসিক্যালি যেটা টার্গেট এরিয়া, অর্থাৎ এই হিউম্যান ট্রাফিকিং এর সম্পর্কে যে এইগুলো, এই হিউম্যান ট্রাফিকিং বন্ধ করার জন্য আমাদের কিন্তু সংবিধানেও কিন্তু একটা ধারা বা আর্টিকেল বজায় আছে। তো মোটামুটি আমরা সবাই জানি যে আমাদের যে আর্টিকেল 23, এই 23 নম্বর আর্টিকেলে কিন্তু এই হিউম্যান ট্রাফিকিং বলি, বেগার খাটানো বলি, এই সমস্ত ব্যাপারটা এবার সবগুলো কিন্তু প্রহিবিশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং যেটাকে বলি আমরা, সেটা কিন্তু ওই আর্টিকেল 23-তে কিন্তু বলা আছে আমাদের, ঠিক আছে, ক্লজ 1-এ। ওকে, তাহলে যাই আমরা পর ইনফরমেশনে, এই ইনফরমেশনটা ভুল দেওয়া আছে, সালটা ঠিক দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, আমাকে একবার চেক করে নিতে দাও নয়তো, এবার চেক করে নিই। ঠিক আছে, মিস্টার হোম অ্যাফেয়ার্স হবে। ওকে, চলো পর নেক্সট। বলছে সেবি এর 38তম প্রতিষ্ঠা দিবসে চালু হওয়া বিনিয়োগকারী সচেতনতা উদ্যোগটির নাম কি? বলো কি নাম? তার নাম হচ্ছে মিশন জাগরুক। তার নাম হচ্ছে মিশন জাগরুক। এই মিশন জাগরুক হচ্ছে সেবির আন্ডারে চালু হওয়া একটা ইনফরমেশন, একটা উদ্যোগ, যেখানে তার মূল লক্ষ্য হচ্ছে যে যারা সাধারণ বিনিয়োগকারী তাদের শেয়ার বাজারে ঝুঁকি সম্পর্কে সতর্ক করা এবং নিরাপদ বিনিয়োগ উৎসাহিত করা। সেটার জন্য আমাদের চালু হয়েছে মিশন জাগরুক, ঠিক আছে। ওকে, ইনফরমেশন যেগুলো আমাদের লাগতে হবে সেটা হচ্ছে এই যে সেবি, তাই তো, এটা একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন। যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো লেভেলের পরীক্ষার জন্য সেবি খুবই গুরুত্বপূর্ণ হয় আমাদের ক্ষেত্রে। মোটামুটি আমরা সবাই হয়তো জানি এই সেবির একটা ফুল ফর্ম আছে, সেই ফুল ফর্মটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
বোর্ড অফ আমি ইন্ডিয়াকে, আচ্ছা ইন্ডিয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সেবির ফুল ফর্ম। এবং এই সেবি যেটি প্রতিষ্ঠা হয়েছিল 1988 এপ্রিল 12, অর্থাৎ 12 এপ্রিল। কিন্তু এটা একটা স্ট্যাটিউটারি বডি হচ্ছে আন্ডার ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেটা ঠিক 4 বছর পরে, অর্থাৎ 1992-তে। ওকে, ডেটটা হচ্ছে জানুয়ারি 30, 30শে জানুয়ারি। এবং যেমনটা হয়, এগুলোর হেডকোয়ার্টার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মুম্বাই হয়, এরও হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাইতে। বর্তমানে আমাদের যিনি চেয়ারপারসন আছে, সেবির যিনি হেড আছেন, তারও নামটা একটু মাথায় রাখতে হবে। ওনার নাম হচ্ছে তুহিন কান্তি পান্ডে, একটু মাথায় রেখো একটুখানি। এটা অবশ্যই মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে কাজ করে আমাদের এই সেবি। ঠিক আছে, তুহিন কান্তি পান্ডে হচ্ছে বর্তমানে চেয়ারপারসন। ওকে, ডান। আচ্ছা, আর কি আসি, শেয়ার বাজার, এইটা নিয়ে ছোট্ট করে একটু বলে দিই। দেখো, শেয়ার বাজার মানে হচ্ছে শেয়ার মার্কেট। আর আমাদের ভারতবর্ষ শুধু নয়, এশিয়ার মধ্যে প্রথম যে শেয়ার মার্কেট যেটি, স্টক এক্সচেঞ্জ যেটি, সেটি হচ্ছে আমাদের কি বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ। এটি ওল্ডেস্ট মিনস এটা প্রতিষ্ঠা হয়েছিল 1875-এ, 1875 সালে। এটির হেডকোয়ার্টার একটা অবশ্যই বোম্বেতে, মুম্বাই। মুম্বাইয়ের একটা স্ট্রিট আছে, স্ট্রিটটার নাম হচ্ছে কি দালাল স্ট্রিট। এই যে দালাল স্ট্রিট মুম্বাই, এখানে আছে এই বোম্বে স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার। এবং এই বোম্বে স্টক এক্সচেঞ্জ তার যে ইন্ডেক্স বের করে, ইন্ডেক্সটার নাম হচ্ছে আমাদের কি সেন্সেক্স, তাই না? তাহলে এটা হচ্ছে শুধু ভারতবর্ষের নয়, গোটা এশিয়ার ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ। আর আরেকটা হয় আমাদের, সেটা হচ্ছে এনএসই, দ্যাট ইজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1992-তে, এস্টাবলিশ হলো 1992-তে। এবং এদের যে রিপোর্ট, এদের রিপোর্টকে বলা হয় নিফটি, অর্থাৎ নিফটি 50। ঠিক আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ established in 1992. Bombay Stock Exchange, the one of the oldest stock exchange of India, not only India as well as Asia, established in 1875. Headquarter is at Mumbai on Daral Street, and index Sensex. ওকে, চলো পরটা যাই আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। আমাদের বলছে ওল্ড সিড ফেস্টিভ্যাল 2026 এটি কোথায় অনুষ্ঠিত হলো? বলো, কি হবে উত্তর? উত্তর কি? উত্তর হচ্ছে আরেক হবে, এটা ঠিক আছে একদম, এটা এই উত্তরটা ঠিক ঠিক দেওয়া আছে। তাহলে ওল্ড সিড ফেস্টিভ্যাল এটা রিসেন্টলি যে জায়গাতে হয়েছে, সেটা হচ্ছে আরাকু ভ্যালি, অন্ধ্রপ্রদেশ, রাইট? এবং এই যে আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশ, এই জায়গাটা যেটি দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাটা বেসিক্যালি যেটার জন্য ফেমাস আমরা সবাই জানি, শুনেছি। এই জায়গাটা যেটার জন্য ফেমাস, সেটা হচ্ছে আমাদের কি কফি। ভারতবর্ষের সব থেকে বেস্ট কফি হয়তো আমরা এই জায়গাটা থেকেই পাই, তাই না? এই কফি আমরা এই আরাকু ভ্যালি থেকেই পাই। এবং শুধু তাই নয়, আরাকু ভ্যালি থেকে যে কফি উৎপাদিত হয়, যাকে আমরা আরাকু কফি বলছি, সেটা কিন্তু জিআই ট্যাগ প্রোডাক্ট, সেটা কিন্তু একটা জিআই প্রোডাক্ট। হ্যাঁ, জিআই ট্যাগ পেয়েছে এই আরাকু ভ্যালির কফি। ঠিক আছে, রোবাস্টা অ্যারাবিকা, অ্যারাবিকা কফি বেসিক্যালি এখানে পাওয়া যায় আমাদের। ঠিক আছে, অ্যারাবিকা কফি। ঠিক আছে, কফিটার নাম হচ্ছে অ্যারাবিকা। ওকে, এবং আমাদের যে
কফি যেটাকে বলছি আমরা, সেটা হচ্ছে কফির সাথে যুক্ত আমাদের একটা গুরুত্বপূর্ণ বিপ্লব আছে। সেটা হচ্ছে আমাদের ব্রাউন রেভলিউশন, বাদামি বিপ্লব, যেটা চায়ের সাথেও হয়, কাঠের সাথেও হয়, চকলেটের সাথেও হয়, চামড়ার সাথেও হয়। সেই ব্রাউন রেভলিউশনে কফির সাথে যুক্ত। কফিতে আমরা একটা আহ উপক্ষার পাই। উপক্ষারটার নাম হচ্ছে ক্যাফাইন বা ক্যাফিন, তাই না? এবং আমাদের কফির একটা রিসার্চ সেন্টার আছে। কফি রিসার্চ সেন্টারের নাম হচ্ছে, যে জায়গাতে আছে সে জায়গার নাম হচ্ছে চিকমাগালুর। এই চিকমাগালুর, যেটি আমাদের কর্ণাটকে আছে। এই কর্ণাটকের চিকমাগালুর হচ্ছে কফি রিসার্চ সেন্টার, যেটা 1925 নাগাদ প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, যেটা প্রতিষ্ঠা হচ্ছে 1925, এই রিসার্চ সেন্টারটা অবশ্যই, তাই না? এবং এই 1925 যখনই আমাদের মাথায় আসছে, 1925 মানেই হচ্ছে কিন্তু ভারতবর্ষে প্রথম যে ইলেকট্রিক ট্রেন, ইলেকট্রিফিকেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে, এই 1925-এ হয়েছিল। এবং প্রথম ইলেকট্রিক ট্রেন ভারতবর্ষে চলেছিল কিন্তু সেই বোম্বেতে। বোম্বের সিএসএমটি, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে শুরু করে কুর্লা পর্যন্ত। এই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, এই যে রেলওয়ে স্টেশনটা, এটার আগের নাম ছিল কিন্তু ভিক্টোরিয়া টার্মিনাস। এটি এডউইন লুটিয়েন্স বলে একজন ব্যক্তি ছিলেন, এটি ডিজাইন করেছিলেন। বর্তমানে এটি একটি হেরিটেজ সাইট। 2004 সালে এটি হেরিটেজ সাইট হয়েছিল আমাদের, এই সিএসএমটি বা ভিক্টোরিয়া মেমো টার্মিনাস। ওকে, চলো পর কোশ্চেনে যাচ্ছি। নেক্সট বলছে, গ্লোবাল এনার্জি ট্রানজিশনের জন্য বিজ্ঞান প্যানেল, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে এসপিজিইটি, সে এসপিজিইটি কোন দেশে চালু হয়েছে? বলো, উত্তর দাও। ওকে, চলো উত্তর দেখে নিই। আমার উত্তর হচ্ছে আমাদের কলম্বিয়া। উত্তর হচ্ছে আমাদের কলম্বিয়া। গ্লোবাল এনার্জি ট্রান্সমিশন 24 এপ্রিল 2026 কলম্বিয়ার সান্তা মার্টা শহরে চালু হয়েছে এটি। এটির উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী নবায়নযোগ্য এবং টেকসই শক্তি রূপান্তরে বিজ্ঞান ভিত্তিক দিক নির্দেশনা প্রদান করা। ওকে, মাথায় রেখো তাহলে এটা সবাই। কলম্বিয়াতে চালু করা হয়েছে এনার্জি ট্রানজিশন। এবং যদি আমি বলে দেই, কলম্বিয়ার যেটা ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালটার নাম হচ্ছে আমাদের বোগোটা। এই বোগোটা হচ্ছে কলম্বিয়ার ক্যাপিটাল। ওকে, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। আরেকটি দেশ ছিল, জার্মানির ক্যাপিটালের নাম হচ্ছে বার্লিন। এই বার্লিন আমাদের একটা গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আছে, বার্লিন যে নদীর তীরে আছে, রাইন নদী, এই রাইন নদীর তীরে বার্লিন শহর আছে। ওকে, এই যে সোলার প্যানেল আছে, আচ্ছা সোলার প্যানেল নিয়ে বলে দিই দুটো জিনিস। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ফার্স্ট, যদি জিজ্ঞেস করে সোলার, যদি আমাদের সিটি জিজ্ঞেস করে তাহলে অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশের সাঁচি। আর যদি আমাদের ভিলেজ মানে ভারতবর্ষের প্রথম সোলার ভিলেজ যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত একটা গ্রাম, নাম হচ্ছে কি মোধেরা। গুজরাটের মোধেরা হচ্ছে ভারতবর্ষের প্রথম সোলার ভিলেজ। মধ্যপ্রদেশের সাঁচি হচ্ছে ভারতবর্ষের প্রথম সোলার সিটি। বুঝাও? ঠিক আছে, চলো পরেরটা যাই আমরা। যে সম্প্রতি সংবাদে আসা, সম্প্রতি সংবাদে আসা একটা গুরুত্বপূর্ণ শহর, নাম হচ্ছে পম্পেই। এটি কোন দেশে অবস্থিত? বেসিক্যালি এখানে ভলকানো এরাপশন হয়েছিল। ঠিক আছে, তো তার জন্য এটি নিউজে আছে।
বলো। এবং এই পম্পেই শহর এটি কিন্তু বর্তমানে একটা ইউনেস্কো হেরিটেজ সাইট শহর। ঠিক আছে, কোথায় আছে বলো? বেশ, উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে ইতালি, অর্থাৎ এটা রোমের কাছাকাছি অবস্থিত একটা শহর, পম্পেই। ঠিক আছে, সে লেখা আছে যে পম্পেই শহর প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি ঐতিহাসিক শহর, যা ইতালির কাম্পানিয়া অঞ্চলে অবস্থিত। 79 খ্রিস্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের ভয়াবহ অনুৎপাতে এই পুরো শহরটি ও আগ্নেয়গিরির ছায়ের নিচে চাপা পড়ে যায়। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের কারণে এটি প্রায় সংবাদে এসেছে। ঠিক আছে, এটি হেরিটেজ সাইট বর্তমানে কিন্তু। ঠিক আছে, আর যেহেতু এটি ভলকানোর কথা বলা হয়েছে, তো তোমরা আশা করি জানো আমাদের ইন্ডিয়াতেও এরকম একটা অ্যাক্টিভ ভলকানো আছে, যার নাম হচ্ছে ব্যারেন আইল্যান্ড। এই ব্যারেন আইল্যান্ড, যেটি কিন্তু আমাদের কিন্তু একটা অ্যাক্টিভ ভলকানের মধ্যে পড়ছে। ঠিক আছে, চলো। ইতালির ক্যাপিটাল তো রোম জানো। গ্রিসের ক্যাপিটাল হচ্ছে আমাদের এথেন্স। স্পেনের ক্যাপিটাল, এটা খুবই সহজ, মাদ্রিজ। আর আমাদের যে তুরস্ক যেটি আছে, তুর্কির ক্যাপিটাল কি? আঙ্কারা। আর এটা তো মাদ্রিদ, এটা সহজ। ওকে, বেশ, পর কোশ্চেনে যাচ্ছি আমরা। পর কোশ্চেন বলেছি যে দশম জাতীয় উদ্ভাবন এবং অন্তর্ভুক্তি শীর্ষ সম্মেলন, দ্য 10th ন্যাশনাল সামিট অন ইনোভেশন অ্যান্ড ইনক্লুভিটি সরি ইনক্লুসিভিটি, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? বলো কি হবে? বেশ, এটির উত্তর যেটি হচ্ছে, সেটি হচ্ছে আমাদের চণ্ডীগড়। সরি, এটা ভুল দেওয়া আছে, এগেন ভুল দেওয়া আছে। এটার উত্তর হবে চণ্ডীগড়। ন্যাশনাল সামিট অন ইনোভেশন অ্যান্ড ইনক্লুসিভিটি, এটি রিসেন্টলি যেখানে উদ্বোধন হয়েছে বা যেখানে এটি হয়েছে, সেটি হচ্ছে আমাদের কিন্তু চণ্ডীগড়ে হয়েছে। ঠিক আছে, এটা একটা বেসিক্যালি হেলথ কেয়ার মডেল, এখানে খুবই গুরুত্বপূর্ণ জোর দেওয়া হয়েছিল এই হেলথ কেয়ার মডেলটাকে। ঠিক আছে, এবং চণ্ডীগড় আমরা সবাই জানি যে দুটো গুরুত্বপূর্ণ স্টেট, একটা হরিয়ানা একটা পাঞ্জাব, এই দুটোরই হেডকোয়ার্টার হচ্ছে, মানে হেডকোয়ার্টার মানে ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। এবং এই চণ্ডীগড় শহরের একজন গুরুত্বপূর্ণ নকশাকার আছে, পরীক্ষার জন্য আমাদের লাগবে। সে বিখ্যাত নকশাকারের নাম হচ্ছে কি? লে করবুশিয়ের। লে করবুশিয়ের। এবং ইনি বেসিক্যালি একজন ফ্রেঞ্চ আর্কিটেক্ট ছিলেন, ফরাসি ব্যক্তি। ফ্রান্স মানেই হচ্ছে আমাদের প্যারিস, প্যারিস মানেই হচ্ছে যেটি রাইন নদীর তীরে অবস্থিত। সেই ফ্রান্সের একজন গুরুত্বপূর্ণ আর্কিটেক্ট লে করবুসিয়ের, উনি হচ্ছেন চণ্ডীগড়ের নকশাকার, পরীক্ষার জন্য আমাদের রাখবে। এবং ডিজাইনারের নাম হচ্ছে লে করবুসিয়ের। বাট দা চণ্ডীগড় প্ল্যান্ড বাই হুম যদি জিজ্ঞেস করে আমাদের, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের জওহরলাল নেহেরু। ঠিক আছে, মানে ইটস এ ড্রিম সিটি ফর প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ড্রিম সিটি বলা হয় এই চণ্ডীগড়কে। ওকে, আচ্ছা। দুটো গুরুত্বপূর্ণ শহর এখানে আমি দেখতে পাচ্ছি অপশানে আছে, একটা হচ্ছে হায়দ্রাবাদ। আমি বলি একটা কি করে, হ্যাঁ শোনো ভালো করে। প্রথমে যেটা জানবে হায়দ্রাবাদ সম্পর্কে, যেটা জানার, সেটা হচ্ছে এই যে আমাদের হায়দ্রাবাদ শহরটা দেখছি, এই হায়দ্রাবাদ শহরের যে নাম যেটা ছিল, সেটার নাম ছিল কিন্তু ভাগ্যনগরী। হায়দ্রাবাদ শহরের একজন বিখ্যাত শাসক
যার নাম মোহাম্মদ কুলি কুতুব শাহ। ওনার প্রেমিকার নাম ছিল ভাগমতী, সেই জন্য শহরটার নাম হয়েছিল ভাগ্যনগরী। পরবর্তীকালে যখন মোহাম্মদ কুলি কুতুব শাহের সাথে ওনার বিয়ে হয়, তখন এই শহরটার মানে এই ভাগমতির নাম চেঞ্জ করে রাখা হয়েছিল হায়দার বেগম, এবং শহরটার নামও চেঞ্জ করে রাখা হয়েছিল হায়দ্রাবাদ। হোয়াট এভার, যেটা বলার আছে, প্রথম কোশ্চেন মানে প্রথম পয়েন্ট, হায়দ্রাবাদ শহরের যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম চিনকিলিচ খান। এনাকেই বলা হয় নিজামুল মুলক আসফ ঝা। এই শহরটার এস্টাবলিশমেন্ট হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1724, 1724 সালে। এই শহরটা বর্তমানে একটা গুরুত্বপূর্ণ নদী, নাম হচ্ছে মুসি রিভার, এই মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। এটি একটা প্রিন্সলি স্টেটের আন্ডারে পড়তো, মানে ইন্ডিপেন্ডেন্ট রুল চলতো। সেখান থেকে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে 1948-এর একটা অপারেশন, নাম হচ্ছে অপারেশন পোলো। পরীক্ষার ডিরেক্ট কোশ্চেন দেবে যে অপারেশন পোলো ইজ রিলেটেড টু, অ্যান্সার হবে হায়দ্রাবাদ। অপারেশন পোলো দ্যাট ইজ 1948, সরি 1948। ওকে, আচ্ছা আরো আসি, আরো কি আসবো। হায়দ্রাবাদ শহরের অনেকগুলো ডাকনাম আছে, যেমন এই শহরটাকে বলি আমরা সিটি অফ নিজাম, এটাকে বলি সিটি অফ পার্ল, সিটি অফ পার্লস, এটাকে বলি সিটি অফ বিরিয়ানি, এবং তার থেকে গুরুত্বপূর্ণ এই শহরটাকে বলি আমরা হাইটেক সিটি, হায়দ্রাবাদ। রাইট, হায়দ্রাবাদ মানে তেলেঙ্গানার ক্যাপিটাল হয়েছে, আগে অন্ধ্রপ্রদেশের ছিল, 14 সালে চেঞ্জ হয়ে তেলেঙ্গানার করে দেওয়া হয়েছে। এছাড়া হায়দ্রাবাদে আছে চারমিনার, এটা এমটিএস এর কোশ্চেন ছিল একবার। চারমিনার যিনি বানিয়েছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহ। চারমিনার কিন্তু কোনো স্মৃতিসৌধ নয়, কোনো সমাধি নয়। একটা সময় এই তেলেঙ্গানা অঞ্চল, হায়দ্রাবাদ অঞ্চলে প্লেগ রোগ দেখা দিয়েছিল, এবং সেই প্লেগ রোগটা যখন ভালো হয়ে যায়, টানা 1 বছরের মতো প্লেগ রোগ ছিল ওখানে, ভালো হয়ে যাওয়ার পর এই যে একটা ভালো জিনিস হয়েছে, মানে এই যে এত বড় ধ্বংসের হাত থেকে যে এই শহরটা বেঁচেছিল প্লেগ রোগ ভালো হওয়ার ফলে, তো সেই প্লেগ রোগের প্রতীক স্বরূপ এটাকে বানানো হয়েছিল এই চারমিনারকে। তো পরীক্ষায় যে কোশ্চেনটা ছিল, যে একটা কোশ্চেন ছিল যে 4টে অপশন দিয়ে বলেছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টোম, কোনো সমাধি ছিল না। তো সেখানে তাজমহল ছিল অপশনে, হুমায়ুন ছিল, হুমায়ুন টোম ছিল, চারমিনার ছিল, তো অ্যান্সার সেখানে চারমিনার হয়েছিল। ওকে, এছাড়া হায়দ্রাবাদে আছে ভারতবর্ষের এমন একটা লেক, যে লেকটা দেখতে হৃৎপিণ্ড সেভ, হৃৎপিণ্ডটা আহ মানে এইরকম হৃৎপিণ্ড, আহ, যে এরকম হৃৎপিণ্ড। তো সেই লেকটার নাম হচ্ছে হুসেন সাগর লেক। হায়দ্রাবাদে আছে রামোজি ফিল্ম সিটি। এছাড়া হায়দ্রাবাদে আছে গোলকোন্ডা ফোর্ট। এগুলোই আছে হায়দ্রাবাদে গুরুত্বপূর্ণ বলতে। ঠিক আছে, চেন্নাই নিয়ে কি বলবো আর, চেন্নাই, চেন্নাই হচ্ছে মাদ্রাস আগে নাম ছিল। ভারতবর্ষের প্রথম সিমেন্ট কারখানা চেন্নাইতে হয়েছিল। ভারতবর্ষের দীর্ঘতম সি বিচ, যার নাম মেরিনা বিচ, এই চেন্নাইতে আছে। বেঙ্গালুরুর তো একাধিক ডাকনাম আছে, সায়েন্স সিটি, গার্ডেন সিটি, সিলিকন ভ্যালি সিটি, আইটি সিটি, এভরিথিং যা আছে টেকনোলজি রিলেটেড যে নাম টাম গুলো হয়, সেগুলো সব বেঙ্গালুরু। ঠিক আছে, চলো পর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। বলছে সম্প্রতি সংবাদে থাকা নোয়াল রিভার, এই নোয়াল রিভার এটি কোন নদীর উপনদী? কি হবে উত্তর? বেশ, উত্তর হচ্ছে আমাদের কাবেরী নদী, একদম সঠিক দেওয়া আছে। কাবেরী নদী, কাবেরী নদী মানে হচ্ছে, এই নদীকে বলি আমরা হোলি গঙ্গা, পবিত্র গঙ্গা।
এই নদীকে বলা হয় সাউথার্ন গঙ্গা, এই নদীকে বলা হয় গঙ্গা অফ সাউথ, তাই না? এই কাবেরী নদীকে, ঠিক আছে। লেখা আছে সব, নোয়াল নদী তামিলনাড়ুর পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্ত হয়ে ভেল্লি ভেল্লিনগিরি বলে একটা পাহাড় আছে, ভেল্লিনগিরি, ওই ভেল্লিনগিরি পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। কোয়েম্বাটুর শহরের মধ্যে আছে। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ঠিক আছে, কোয়েম্বাটুর দিয়ে সব মিলিত হয়েছে, ওর যা আছে পড়ে না তোমরা, ঠিক আছে। চলো পড়া নেক্সট। আয়ুষ্মান ভারত দিবস আমরা কবে পালন করছি, বলো। আয়ুষ্মান ভারত এটা একটা হেলথ কেয়ার ইন্স্যুরেন্স, যেখানে 25 লাখ পর্যন্ত একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করা হবে, এবং সেটা কিন্তু অবশ্যই ফর দ্য সিনিয়র সিটিজেন অ্যাভাব 70 ইয়ার্স, 25 লাখ পার ফ্যামিলি। ওকে, আচ্ছা, এটা আমরা পালন করি 30 এপ্রিল, একদম 30 এপ্রিল, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিন্তু, হ্যাঁ, 30 এপ্রিল পালন করেছে আমরা আয়ুষ্মান ভারত, ঠিক আছে। চলো পরেরটা নেক্সট। যে সম্প্রতি সংবাদে আসা আটাকামা মরুভূমি, এটি কোন দেশে অবস্থিত? এই যে পলিউশনের জন্য এটি ট্রেন্ডে আছে। আচ্ছা, এটা কি হবে? এটার উত্তর হবে আমাদের অবশ্যই, অবশ্যই চিলি, 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 একদম ঠিক দেওয়া আছে। চিলি, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে ড্রাইয়েস্ট বা শুষ্কতম মরুভূমি, এটাও মাথায় রাখতে হবে আমাদের। পৃথিবীর সব থেকে ড্রাইয়েস্ট যে মরুভূমি তার নাম হচ্ছে আটাকামা। ওকে, এবং যদি আমাদের জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের সব থেকে লার্জেস্ট ডেজার্ট, তাহলে সেটা আমরা সবাই জানি থর ডেজার্ট। পৃথিবীর সব থেকে থর ডেজার্ট যদি জিজ্ঞেস করা হয়, সেটা হবে আন্টার্কটিকা ডেজার্ট, কিন্তু সেটা হচ্ছে কোল্ড ডেজার্ট। আর যদি হট ডেজার্ট হয় সব থেকে বড়, তো সেটা সাহারা ডেজার্ট, সেটা আমরা সবাই জানি। এবং ভারতবর্ষের যে শহরে সব থেকে বেশি মরুভূমি আছে, সেই শহরটার নাম হচ্ছে আমাদের জয়সালমীর। তার জন্য ওখানে একটা ডেজার্ট ফেস্টিভ্যাল হয়, ওটাকে ডেজার্ট সিটিও বলা হয়, ওটাকে গোল্ডেন সিটিও বলা হয়, এই জয়সালমীরকে, সব থেকে বেশি মরুভূমি আছে বলে ওই শহরে, ভারতে। ওকে, তাহলে পৃথিবীর সব থেকে বৃহত্তম ডেজার্ট বললে আন্টার্কটিকা, বাট ইট ইজ কোল্ড। হট ডেজার্ট যদি বলে তাহলে হবে সাহারা, ভারতের বললে থর। ড্রাইয়েস্ট ডেজার্ট অফ দ্য ওয়ার্ল্ড বললে আটাকামা, চিলি। ওকে, বেশ, পরেরটা বলছে কোন দেশ ইউরোপের প্রথম সম্পূর্ণ সমন্বিত লিথিয়াম প্রকল্প, ফুললি ইন্টিগ্রেটেড লিথিয়াম প্রজেক্ট চালু করেছে? ফুললি ইন্টিগ্রেটেড লিথিয়াম প্রজেক্ট চালু করেছে কোন দেশ? কে উত্তর? উত্তর এখানে দিয়েছে ফ্রান্স। বন্ধুগণ, এটা ফ্রান্স হবে না, এটা উত্তর ভুল দেওয়া আছে, এটির উত্তর হবে ফিনল্যান্ড, ঠিক আছে, ভুল দেওয়া আছে। স্লাইডের একটু প্রবলেম হয়েছে আজকে, হোয়াট এভার, এক্সট্রিমলি সরি তার জন্য। আমি আমি ঠিক উত্তরগুলো বলে দিচ্ছি, সেগুলো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না তার জন্য। তো ফিনল্যান্ড চালু করেছে, হ্যাঁ? ফিনল্যান্ড কিন্তু চালু করেছে এই ফুললি ইন্টিগ্রেটেড লিথিয়াম প্রজেক্ট। আর ফিনল্যান্ড মানে হচ্ছে যার ক্যাপিটালের নাম হচ্ছে হেলসিনকি, যার ক্যাপিটাল হেলসিনকি। ওকে, এবং আমরা এটাও জানি যে আমাদের গোটা পৃথিবীর মধ্যে সব থেকে হ্যাপিয়েস্ট বলে যদি কোনো কান্ট্রি থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে ফিনল্যান্ড। তাহলে ফিনল্যান্ড হচ্ছে গোটা ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট কান্ট্রি।
সব থেকে সুখী কান্ট্রির নাম হচ্ছে আমাদের ফিনল্যান্ড। অর্থাৎ হ্যাপিনেস যে ইন্ডেক্স আমাদের বের হয় তাতে ফিনল্যান্ড কিন্তু আমাদের টপ করছে। এবং আনহ্যাপিয়েস্ট যদি কান্ট্রি আমাদের জিজ্ঞেস করা হয় তাহলে উত্তর কিন্তু হইবে বন্ধুগণ, মাথায় রেখো, আফগানিস্তান। তাহলে উত্তর হবে আমাদের আফগানিস্তান। এবং এই হ্যাপিনেস রিপোর্টে আমাদের ভারতবর্ষের এই র্যাঙ্ক 2026 সালে যেটা হয়েছে 116, অর্থাৎ 116। এটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক ইন হ্যাপিনেস ইন্ডেক্স। এবং 116 আউট অফ হোয়াট? আউট অফ হচ্ছে 147 কান্ট্রিজ। 147টা দেশের মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 160। ইন্ডিয়া সব থেকে হ্যাপিয়েস্ট ফিনল্যান্ড বলে দিলাম, আর সব থেকে আনহ্যাপিয়েস্ট কান্ট্রি সেটা হচ্ছে আমাদের আফগানিস্তান। ওকে, পাকিস্তান আমাদের আগে আছে, পাকিস্তান 104-এ আছে, বাংলাদেশ 127-এ আছে, শ্রীলঙ্কা 134-এ আছে। পাশাপাশি যেগুলো আছে বলে দিলাম। পাকিস্তান আমাদের থেকে আগে, এটা মানতে পারছেন ঠিক আছে। নেপাল আগে, ঠিক আছে, নেপাল 99-এ আছে, নেপাল একদম ঠিক আছে, নেপাল 99। আমি আবার বলছি, নেপাল 99, পাকিস্তান 104, 104, বাংলাদেশ 127 এবং শ্রীলঙ্কা 134। ওকে, আচ্ছা আরেকটা বলে রাখি, জার্মানির ক্যাপিটাল দেখ, আগের স্লাইডে বললাম নরওয়ের ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের অসলো। নরওয়ে মানে যাকে আমরা নিশীথ সূর্যের দেশ বলছি। এবং নরওয়ে মানে হচ্ছে, বা অসলো হচ্ছে সেই জায়গা যেখান থেকে নোবেল পিস, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। বাকিগুলো সব সুইডেন থেকে দেওয়া হয়, স্টকহোম সুইডেনের ক্যাপিটাল থেকে। আর এই নরওয়ে থেকে গণিতের নোবেল বলে পরিচিত যে পুরস্কারটা অ্যাবেল, এই অ্যাবেল পুরস্কারও কিন্তু নরওয়ে থেকে দেয়। তাহলে নরওয়ে থেকে দুটো গুরুত্বপূর্ণ পুরস্কার দেয়, একটা হচ্ছে আমাদের অ্যাবেল ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে দেওয়া হয়, আর একটা হচ্ছে নোবেল পিস, নোবেল শান্তি পুরস্কার, সেটাও নরওয়ে থেকে দেওয়া হয়, অসলো থেকে, তাই না? চলো পরেরটা, নেক্সট। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে আমরা কবে পালন করছি? 3 মে প্রেস ফ্রিডম ডে পালন করছি, ঠিক আছে। এবং প্রেস ফ্রিডমের সাথে যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইন্ডিয়ান নিউজ পেপার ডে, তাহলে বন্ধুগণ উত্তরটা হচ্ছে আমাদের 29 জানুয়ারি। এবার বলবে স্যার কেন? কারণটা হচ্ছে 1780 সালে এই 29 জানুয়ারি আমাদের ভারতবর্ষের সব থেকে প্রথম যে নিউজ পেপারের নাম হচ্ছে বেঙ্গল গেজেট, সে বেঙ্গল গেজেট কি হয়েছিল? প্রকাশিত হয়েছিল। ভারতবর্ষের প্রথম যে নিউজ পেপার বেঙ্গল গেজেট, সে বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল এই 29 জানুয়ারি। সেই জন্য এই 29 জানুয়ারিকে আমরা বলছি ইন্ডিয়ান নিউজ পেপার ডে। ওকে, এবং যিনি চালু করেছিলেন জেমস অগাস্টাস হিকি, ওনার নাম আমরা জানি সবাই। ওকে, চলো পরেরটা, নেক্সট। নেভাল অ্যান্টি সিপ মিসাইল শর্ট রেঞ্জ, যা ভারতের প্রথম দেশীয় হেলিকপ্টার লঞ্চ অ্যান্টি সিপ মিসাইল, এটি কোন সংস্থা তৈরি করেছে? বা তাও কি হবে উত্তর? এগুলো অ্যান্সার করা খুব সহজ। এটা তৈরি করেছে যিনি, সেটা হচ্ছে আমাদের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ফুল ফর্মটা অবশ্যই মাথায় রাখবে। ডিআরডিও এস্টাবলিশ হয়েছিল ইন 1958, ডেটটা ছিল 1 বা 1 জানুয়ারি। এই 1958 সাল যে সালে ডিআরডিও প্রতিষ্ঠা হচ্ছে, সেই সালেই, একই সালে, ডেট আলাদা অবশ্যই, জুলাই মাসে নাসা প্রতিষ্ঠা হয়েছিল, ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
এই নাসা প্রতিষ্ঠা হচ্ছে 1958-এ। আর বাকিগুলো যদি আমি বলে রাখি, ইসরো ইসরো প্রতিষ্ঠা হচ্ছে 1969। হেডকোয়ার্টার ইসরো আমরা সবাই জানি আমাদের ব্যাঙ্গালোরে আছে। আচ্ছা, তারপরে আছে হাল, অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এটা বহু পুরনো অর্গানাইজেশন, এটি প্রতিষ্ঠা হয়েছিল 1940-তে। HAL, এটিও বেঙ্গালুরুতে আছে। আর সবের শেষে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে BDL, এস্টাবলিশড ইন, অর্থাৎ ভারত ডাইনামিক্স লিমিটেড। এটি এটি আছে, প্রথমে মাথায় রাখবে, এটা হচ্ছে হায়দ্রাবাদে, ঠিক আছে। আর এটি প্রতিষ্ঠা হচ্ছে 1970 এই BDL। আর DRDO বলে দিলাম 1958-এ। হেডকোয়ার্টার নিউ দিল্লি। প্রথম দুটোর ব্যাঙ্গালোর, DRDO নিউ দিল্লি, BDL হচ্ছে হায়দ্রাবাদ। বুঝছো? চলো পরেরটা নাই। ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, কোন প্রতিষ্ঠান চালু করেছে? এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন, অবশ্যই একটা। বেশ, ইউপিআই সিস্টেম চালু করে কে? NPCI, অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। সালটা দেওয়া আছে যে আমাদের ইউপিআই সিস্টেম চালু হয়েছিল 2016। আমি আর একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, এপ্রিল 11 এপ্রিলে। এই 11 এপ্রিল চালু করা হয়েছিল কিন্তু এই NPCI, রাইট? এবং এই ইউপিআই সিস্টেম, মানে ভারতবর্ষের ইউপিআই সিস্টেম প্রথম যে দেশ তাদের দেশে চালু করেছিল ইন্ডিয়ান ইউপিআই সিস্টেম, সেটা হচ্ছে কি ভুটান। তাহলে ভারতবর্ষের ইউপিআই সিস্টেম প্রথম চালু করেছিল যে দেশ, সেই দেশটার নাম হচ্ছে কিন্তু ভুটান। ভুটান মানে যার ক্যাপিটাল হচ্ছে থিম্পু। ভুটান মানে যার কারেন্সি হচ্ছে নুলট্রাম। ভুটান মানে যার ন্যাশনাল স্পোর্টস হচ্ছে আর্চারি। ভুটান মানে যার পার্লামেন্টের নাম হচ্ছে সংডু। তাহলে ক্যাপিটাল থিম্পু, কারেন্সি নুলট্রাম, পার্লামেন্ট সংডু, ন্যাশনাল স্পোর্ট আর্চারি। আর ভুটান মানে ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের ফার্স্ট অর্গানিক জিরো কার্বন স্টেট কান্ট্রি, সেটি হচ্ছে ভুটান। ওকে, যদি কোনো ইনফরমেশন তোমাদের লাগে সেটি চলো যাই জেনে। আচ্ছা, যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দেন, NPCI এটা খুব রিসেন্টলি মানে তৈরি হয়েছে, 2008-এ তৈরি হয়েছে NPCI, ঠিক আছে। চালু হয়েছিল 9 সাল থেকে NPCI। এই সমস্ত সিকিউরিটি জিনিসগুলো দেখে NPCI এর কাজ। পরেরটা নেক্সট, পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু, হ্যাঁ মাথায় রেখো ভাই। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0 অনুযায়ী কোন রাজ্যগুলিতে ক্যাটাগরির পঞ্চায়েতের শতকরা হার সব থেকে, মানে বেস্ট পঞ্চায়েতই আমরা এই যে রাজ্যগুলো দেওয়া আছে এই রাজ্যগুলোর মধ্যে কোথায় দেখতে পাই? পারবে? বেশ, এটির উত্তর কি হবে? এটি হবে ত্রিপুরা এবং কেরালা। ত্রিপুরা এবং কেরালাতে বেস্ট ক্যাটাগরি পঞ্চায়েত সিস্টেম আমরা দেখতে পাই। ওকে, এই যে ত্রিপুরা দেখছো, মাথায় রাখবে এই ত্রিপুরাতে যে ক্যাটাগরির যে পঞ্চায়েত, এই ক্যাটাগরির পঞ্চায়েতের পরিমাণটা সব থেকে বেশি, সেটা হচ্ছে 80.2% ক্যাটাগরি পঞ্চায়েত। আর কেরালাতে অ্যাটলিস্ট ত্রিপুরার থেকে অনেক কম, সেটা হচ্ছে 10.1%। তাহলে ত্রিপুরা পঞ্চায়েত ক্যাটাগরিতে র্যাঙ্ক ফার্স্ট, কেরালা র্যাঙ্ক সেকেন্ড। আর থার্ড পঞ্চায়েত ক্যাটাগরি পঞ্চায়েতের থার্ড র্যাঙ্কে যে স্টেট আছে সেই স্টেটটার নাম হচ্ছে আমাদের ওড়িশা। ওড়িশা, যার ক্যাটাগরি পঞ্চায়েতের পরিমাণ হচ্ছে, পার্সেন্টেজ হচ্ছে 8.2%। ওকে, এবং মানে কি বলবো, লোয়েস্ট পারফরমেন্স, লোয়েস্ট বা লোয়েস্টকে আমরা বলতে পারি ডি ক্যাটাগরি,
এই ডি ক্যাটাগরি পঞ্চায়েত সিস্টেম ভারতবর্ষের যে স্টেট গুলোতে আছে, 3টে স্টেট। একটা স্টেটের নাম হচ্ছে মণিপুর, একটা স্টেটের নাম হচ্ছে মেঘালয়া, আর একটা স্টেটের নাম হচ্ছে নাগাল্যান্ড। এই 3টেতে লোয়েস্ট ক্যাটাগরি অফ পঞ্চায়েত, ডি ক্যাটাগরি পঞ্চায়েত আমরা দেখতে পাই, তাই না? পঞ্চায়েত সিস্টেম মানে ত্রিস্তরীয় পঞ্চায়েত, জেলা পরিষদ আপার, পঞ্চায়েত সমিতি মিডিল, বা আর লোয়েস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীতে এটি চালু করা হয়। আর্টিকেল 243 থেকে 243 ও, পার্ট 9, শিডিউল 11। গান্ধীজি পঞ্চায়েত রাজ ব্যবস্থা ধারণা দিয়েছিল আর্টিকেল 40-40-এ, ডিপিএসপির আন্ডারে যেটা পড়ে, পার্ট 4। এগুলোই পঞ্চায়েত সিস্টেম সম্পর্কিত আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভালো করে পড়তে হয়, সেগুলো সব বলে দিলাম আমি তোমাদেরকে। হ্যাঁ, বলে দিলাম বলতে ছোট করে বলে দিলাম বন্ধু, ঠিক আছে? পরেরটা, 2026 সালে ব্রিক্স প্রেসিডেন্সির অধীনে ভারতের প্রথম কালচার ওয়ার্কিং গ্রুপ মিটিং এর থিম কি? আমরা সবাই জানি যে আমাদের ব্রিক্স 2026 এটি কিন্তু ইন্ডিয়াতেই হচ্ছে। তো সেখানে যে কালচারাল ওয়ার্কিং গ্রুপের যে মিটিং, সেই মিটিং এর থিম কি ছিল? তো সেটি হচ্ছে অপশন বি, বিল্ডিং ফর রিসাইলেন্স, ইনোভেশন, কর্পোরেশন এন্ড সাস্টেনেবিলিটি। ঠিক আছে? ব্রিক্স 2026, ব্রিক্সের ফুল ফর্ম ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। বর্তমানে বা লাস্ট এই ব্রিক্সের মেম্বার কান্ট্রি হিসেবে যোগদান করেছে যে দেশ, সেই দেশটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়া হচ্ছে এখনো পর্যন্ত জয়েন করা ব্রিক্সের শেষ মেম্বার কান্ট্রি, তাই না? আচ্ছা, ব্রিক্সে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু জাস্ট বলে দিতে চাই। সেই জিনিসটা হচ্ছে, এই যে ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছি আমরা, তাই তো? এই ইন্দোনেশিয়া বলে যে দেশটি আছে আমাদের, এই দেশের ক্যাপিটাল আমরা মোটামুটি সবাই জানি। এই দেশের ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের জাকার্তা। এখনো পর্যন্ত চেঞ্জ করবে করবে লাফাচ্ছে, কিন্তু এখনো হয়নি। এই জাকার্তা সম্পর্কে যেটা মাথায় রাখবে, এটা হচ্ছে এখন বর্তমানে ভারত বিশ্বের মোস্ট পপুলেটেড সিটি, যেটা কিছুদিন আগে টোকিও ছিল, কিন্তু সেই ইনফরমেশনটা চেঞ্জ হয়ে বর্তমানে জাকার্তা হচ্ছে বিশ্বের সব থেকে পপুলেটেড সিটি। বুঝছো? বিশ্বের সব থেকে পপুলেটেড সিটি হচ্ছে জাকার্তা। বুঝছো? রাইট? আরেকটু বলে দেই, আরেকটু বলে দেই, এই যে ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়াকে আমরা কি বলি? ইন্দোনেশিয়াকে বলি আমরা কান্ট্রি অফ, এটা পুলিশের পরীক্ষায় পড়েছিল, কনস্টেবলের পরীক্ষায়, কান্ট্রি অফ থাউজেন্ড ইগো আইল্যান্ড, সহস্র দ্বীপের দেশ বলি আমরা কিন্তু ইন্দোনেশিয়া। আর ব্রিক্সের কথায় যদি আসি, ব্রিক্স 2009 প্রতিষ্ঠা হলো, রাশিয়াতে প্রতিষ্ঠা হলো ব্রিক্স। বর্তমানে ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায় আছে? চাইনাতে আছে, তাই না? চল পরটা যাই। শ্রমিক দিবস, এটা তো সবাই জানি 1 মে পালন করি আমরা, যে লেখা আছে সব। 1886 শিকাগো শহরের হে মার্কেটে 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করে এই দিনটি পালন করা হয়। শিকাগো মানে 1893, স্বামীজির শিকাগো বক্তৃতা। 11 থেকে 27 সেপ্টেম্বর তার জন্য
এই 11ই সেপ্টেম্বর যদি স্বামীজি ভাষণটা দিয়েছিলেন প্রথম, ওই 11ই সেপ্টেম্বরকে ওই জন্য বলা হয় দিগ্বিজয় দিবস। দিগ্বিজয় দিবস 11ই সেপ্টেম্বর, সুভাষ গান্ধী, স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতাকে কেন্দ্র করে। ন্যাশনাল সিকিউরিটি সামিট 2.0 কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লি, তাই না? নিউ দিল্লি মানে হচ্ছে এডউইন লুটিয়েন্স। নিউ দিল্লির নকশাকার এডউইন লুটিয়েন্স, পরীক্ষায় পড়ে এই নামটা। নিউ দিল্লি মানে 1931, ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি আমাদের। তার আগে ছিল দিল্লি, দিল্লি ভারতের রাজধানী হচ্ছে 1911। তার আগে ছিল কলকাতা, কলকাতা ভারতের রাজধানী হচ্ছে 1772 সালে। ওকে বন্ধুগণ, চলো পরটা নেক্সট। 1 মিনিট দাঁড়াও একটু, জাস্ট জাস্ট এ মিনিট। চলো নেক্সট। বলছে কোন দেশ কম্প্যাক্ট অ্যাডভান্সড স্যাটেলাইট দ্যাট ইজ CAS 5002 এটা চালু করেছে? পারবে? বেশ ঠিক আছে, তো উত্তরটা হচ্ছে আমাদের দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। ওকে, সাউথ কোরিয়া মানে হচ্ছে যার ক্যাপিটালের নাম হচ্ছে সিওল। ওকে, স্যাটেলাইট, আচ্ছা স্যাটেলাইট সম্পর্কে যেটা বলার আছে সেটা হচ্ছে আমার রকেটম্যান অফ ইন্ডিয়া, প্রাক্তন যিনি ইসরোর যিনি চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ আমাদের কে সিভান। এই কে সিভানকে বলা হয় কিন্তু রকেটম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান যেমন বলি আমরা এপিজে আব্দুল কালামকে, রকেটম্যান বলি আমরা কিন্তু কে সিভানকে। ওকে, রাশিয়া মানে যার ক্যাপিটালের নাম হচ্ছে মস্কো, ইউক্রেন মানে হচ্ছে, ওর বাবা, ইউক্রেন মানে হচ্ছে যার ক্যাপিটালের নাম হচ্ছে কিয়েভ। আর ভিয়েতনাম মানে হচ্ছে যার ক্যাপিটালের নাম হচ্ছে হ্যানয়। পরীক্ষায় পড়ে এটা, হ্যানয়। এই হ্যানয় হচ্ছে ভিয়েতনামের ক্যাপিটাল। ঠিক আছে, এর কারেন্সিটা পরীক্ষাতে পড়ে, ভিয়েতনামের কারেন্সির নাম হচ্ছে ডং ডং। এই ডং হচ্ছে ভিয়েতনামের কারেন্সি। ঠিক আছে, নেক্সট অপারেশন ক্লয়িং ব্ল্যাক, এটা রিসেন্টলি কে চালু করেছে? এটা হিমাচল প্রদেশ চালু করেছে। উত্তর কি দেওয়া আছে? আসাম দেওয়া আছে, ভুল দেওয়া আছে। হিমাচল প্রদেশ চালু করেছে। হ্যাঁ, বন্যপ্রাণীদের যে অবৈধ বাণিজ্য সেটা রোধ করার জন্য অপারেশন ক্লয়িং ব্যাক, হিমাচল প্রদেশ। নেক্সট, সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2025 সালে ভারতের শীর্ষ সামুদ্রিক মাছ উৎপাদনকারী রাজ্য এটা হয়েছে তামিলনাড়ু। উত্তর গুজরাট দেওয়া আছে, ভুল দেওয়া আছে। এটা হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু হচ্ছে যায় সব থেকে বেশি এই ফিশ উৎপাদন করেছে। ঠিক আছে, গুজরাট হচ্ছে বেসিক্যালি সেকেন্ড। এই যে গুজরাট দেখছো, এ হয়ে গেছে সেকেন্ড, সেকেন্ডে আছে গুজরাট। ঠিক আছে, আর থার্ডে আছে কেরালা, থার্ডে আছে কেরালা। ওকে, এবং ফিশ নিয়ে যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে দুটো জিনিস। ফিশের যে স্টাডি হয়, পড়াশুনো যেটা দেখি আমরা, সেই পড়াশোনাকে বলা হয় ইকথিওলজি। আর ফিশের যে কাল্টিভেশন সেটাকে বলি আমরা পিস্কি কালচার বা পিসি কালচার।
রাইট। আর এই ফিসের সাথে আমাদের যে বিপ্লবটা যুক্ত সেটা হচ্ছে ব্লু রেভলিউশন, নীল বিপ্লব যুক্ত হচ্ছে এই ফিসের সাথে। আর ব্লু সিটি যদি আমাদের জিজ্ঞেস করে সেটা হচ্ছে আমাদের যোধপুর। ওকে, চলো ওটা। সাম্প্রতিককালে জামাইকায় মোতায়েন করা আরোগ্য মৈত্রী এইড কিউব কোন উদ্যোগের সাথে যুক্ত? এটা অপশন বি হবে, প্রজেক্ট ভীষ্ম। হ্যাঁ ঠিক আছে, প্রজেক্ট ভীষ্ম। এটা ওই জরুরি অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে চিকিৎসা প্রদান করা যেতে পারে তার জন্য জামাইকাতে এটি চালু করা হয়েছে। নেক্সট, মুভিং টুয়ার্ডস এফেক্টিভ সিটি গভর্নমেন্ট, এই যে শীর্ষক প্রতিবেদনটি কোন সংস্থা চালু করেছে? নীতি আয়োগ চালু করেছে। উত্তর কি আছে? রিজার্ভ ব্যাংক। ভুল দেওয়া আছে, ভুল দেওয়া আছে, এটা হবে নীতি আয়োগ। মুভিং টুয়ার্ডস এফেক্টিভ সিটি গভর্নমেন্ট এর এই যে এটা এটা চালু করেছে আমাদের নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম কি? নীতি আয়োগের ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। বাট ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, বুঝছো? এবং এই নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি। 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠা। রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? রিজার্ভ ব্যাংক 1935, হেডকোয়ার্টার ছিল কলকাতা। 37 সালে চেঞ্জ করে আনা হলো বোম্বে। 49 সালে করে দেওয়া হলো এটিকে ন্যাশনালাইজেশন, জাতীয়করণ। রিজার্ভ ব্যাংক এমনি একটা আলাদা টপিক ইকোনমিক্স এর, বলতে শুরু করলে শেষ হবে না। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, প্রথম ভারতের গভর্নর সিডি দেশমুখ, প্রথম মহিলা গভর্নর এখনো পর্যন্ত কেউ হয়নি। একমাত্র পিএম যিনি গভর্নর হয়েছেন আরবিআই তার নাম ডক্টর মনমোহন সিং। রিজার্ভ ব্যাংকের সব থেকে দীর্ঘস্থায়ী গভর্নর বেনেগাল নরসিমহা রাও। সব থেকে শর্টেস্ট অমিতাভ অমিতাভ ঘোষ। বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক 1944 এ প্রতিষ্ঠা। অর্থমন্ত্রক ভারতবর্ষের প্রথম ফিনান্স মিনিস্টারের নাম হচ্ছে আর কে সম্মুখম চেট্টি, মহিলা বললে ইন্দিরা গান্ধী। চলো, টুনা মাছ, টুনা দিবস 2 তারিখ, হ্যাঁ ঠিক আছে, টুনা দিবস 2 তারিখ। এবং এটি 2017 সাল থেকে পালন হয়েছে। এই টাইপের কোশ্চেন আজকাল না আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, কবে থেকে কোন নিয়ে পাস মানে কোন দিবস পালন হওয়া শুরু হয়েছে। ঠিক আছে। কোকেন পাচারের বিরুদ্ধে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তার যে অপারেশন শুরু করেছে এটা অপশন বি হবে, অপারেশন হোয়াইট স্ট্রাইক। হ্যাঁ ঠিক দেওয়া আছে। ঠিক আছে, কোকেন আফিম, ওপিয়াম উৎপাদনে যদি জিজ্ঞেস করে, এই যে ওপিয়াম বা আফিম উৎপাদনে ভারতবর্ষ বিশ্বের মধ্যে প্রথম যে দেশ, সে দেশটার নাম হচ্ছে কি? মায়ানমার। আগে আফগানিস্তান ছিল এই পজিশনে, কিন্তু সেটা এখন চেঞ্জ হয়ে মায়ানমার হয়ে গেছে ওপিয়াম উৎপাদনে ফার্স্ট। রাইট। আরেকটা হয় টোব্যাকো। এই টোব্যাকো উৎপাদনে আমাদের ভারতবর্ষের মধ্যে ফার্স্ট আছে যে স্টেট, তার তো নাম আমরা সবাই জানি, তার নাম হচ্ছে আমাদের অন্ধ্র। আর ইন্ডিয়া পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট আছে আমাদের কুচবিহার। আর টোব্যাকো যদি আমাদের জিজ্ঞেস করা হয় রিসার্চ সেন্টার কোন জায়গাতে আছে, তাহলে সেটাও আমরা বলতে পারবো, সেটা হচ্ছে রাজমুন্দ্রি, অন্ধ্রপ্রদেশেরই। এই রাজমুন্দ্রি হচ্ছে টোব্যাকো রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের কুচবিহারে আছে। কুচবিহার এটি পশ্চিমবঙ্গের সাথে কিন্তু ছিল না, 1950 সালে যুক্ত হয়েছিল কুচবিহার। কাগজবিহীন জুডিশিয়ারি আছে, পেপারলেস জুডিশিয়ারি, এটা চালু হয়েছে সিকিমে। উত্তর কি আছে? ওড়িশা। ভুল দেওয়া আছে, সিকিমে চালু হয়েছে পেপারলেস জুডিশিয়ারি। সিকিম নিয়ে আর কি বলবো ভাই, সিকিম মানে হচ্ছে 1975, 1975 সালে এই রাজ্য তৈরি।
সিকিম মানে 36তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যার দ্বারা তৈরি। সিকিম মানে ভারতবর্ষের 22তম স্টেট গঠনের দিক থেকে। সিকিম মানে রেড পান্ডা যার স্টেট অ্যানিম্যাল। রেড পান্ডা হচ্ছে স্টেট অ্যানিম্যাল। সিকিম মানে ভারতবর্ষের প্রথম জিরো কার্বন স্টেট। সিকিম মানে প্রথম অর্গানিক স্টেট। বুঝছো? সিকিমেই আছে ভারতবর্ষের একমাত্র মিশ্র হেরিটেজ সাইট, যার নাম, এটাও আমরা জানি, তার নাম কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। পকপনালি পার হওয়া সর্বকনিষ্ঠ সাঁতারু ইসাক সিং, উনি হচ্ছেন আমাদের ঝাড়খণ্ডের রাঁচির ছেলে। রাঁচি মানে হচ্ছে যাকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। সিটি অফ ওয়াটারফলস বলা হয় রাঁচিকে, মাথায় রাখবে। উত্তর কি দেওয়া আছে? মহারাষ্ট্র। ভুল দেওয়া আছে। পক প্রণালী আমরা সবাই জানি যে প্রণালী দ্বারা ভারতবর্ষ এবং শ্রীলঙ্কা আলাদা হয়েছে, তাই না? সেটাই হচ্ছে পক প্রণালী, পার্ক স্টেট। দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা আরো শক্তিশালী করতে কোন রাজ্য খুয়ারেল মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? খুয়ারেল মোবাইল অ্যাপ্লিকেশন, যেখানে কি করা হচ্ছে দুর্যোগ মোকাবিলা করার জন্য। এবং চারটা জিনিস একটু বলে রাখে, মনে এলো হঠাৎ করে, এই যে ইসাক সিং, এই ছেলেটা বয়স হচ্ছে মাত্র 7 ইয়ার্স, 7 বছর মাত্র, ঠিক আছে? এবং এই ছেলেটি কেউ কেন ভাবতে পারবে না সেটা কি করেছে। 29 কিলোমিটার, 29 কিলোমিটার এই ছেলেটি সাঁতার কেটেছে। এবং এই 29 কিলোমিটার সাঁতার কাটতে এই ছেলেটি সময় লেগেছে 9 hours 50 minutes। আমি বলছিলাম না, চলে গেছিলাম, কিন্তু আমার জাস্ট মাথায় এলো হঠাৎ করে যে এই ছেলেটি, মানে ইসাং সিং মাত্র 7 বছরের ছেলে, 29 কিলোমিটার সাঁতার দিয়েছে এবং 9 ঘন্টা 50 মিনিটে মাত্র। ওকে, এটা তো বলে দিলাম। খুয়ারেল, আচ্ছা খুয়ারেল, সরি এটা বলিনি এখন। খুয়ারেল চালু করেছে কে? মিজোরাম চালু করেছে, একদম ঠিক দেওয়া আছে, মিজোরাম। ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের দ্রুত সতর্কতার জন্য। আর প্রাকৃতিক দুর্যোগ মানে হচ্ছে যদি হয় ব্যারোমিটার, চাপ মাপতে ব্যবহার করি আমরা বায়ুর, ব্যারোমিটারে যে পারদ থাকে, পারদ হঠাৎ করে নিচে নেমে যাওয়া মানেই হচ্ছে বুঝতে হবে ঝড় ঝন্ডা আসছে। নেক্সট, ইন্ডিয়ান স্কিমার একটা পাখির নাম, সংরক্ষণের জন্য কাকে হুইটলি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? এটা কি দেওয়া আছে উত্তর? পারভিন শেখ, ঠিক আছে, ঠিক দেওয়া আছে, ঠিক আছে। এবং এই যে এখানে একটা পুরস্কার আছে না, হুইটলি অ্যাওয়ার্ড, মাথায় রাখবে, এটিকে বলা হয় গ্রিন অস্কার। স্ট্যাটিকের কোশ্চেন হতে পারে। এটিকে বলা হয় গ্রিন অস্কার, গ্রিন অস্কার। ওকে, নেক্সট, এসভিএ এমআইটিভিএ, সার্ভে অফ ভিলেজেস এন্ড ম্যাপিং উইথ, এটা তো ভিলেজ মিলে আছে, মানে পঞ্চায়েত রাজ উত্তর হবে, উত্তর পঞ্চায়েত রাজ, ঠিকই দেওয়া আছে। এখানে ফুল ফর্মটা দেওয়া আছে সুন্দর করে। গ্রামাঞ্চলের জমি জরিপ এবং নিখুঁত ম্যাপিং করার জন্য এটি। ডাম্পে স্যাটেলাইট, এটি কোন দেশ চালু করেছে? ডাম্পে, কি হবে? চায়না, 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 ইয়েস চায়না। ডাম্পে স্যাটেলাইট চায়না। ডার্ক ম্যাটার পার্টিকেল এক্সপ্লোরার লেখা আছে ফুল ফর্ম। ওকে, আচ্ছা, আহ এগুলো ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা একটু টুক করে একটু বলে দিই আমি, টুকুস করে বলে দিই। যেমন এটা হেপাটাইটিস রিপোর্ট 2026, এই হেপাটাইটিস রিপোর্ট 2026 কে চালু করেছে? রিপোর্ট পাস করেছে ডব্লিউএইচও। হেপাটাইটিস মানে যেটি আমাদের শরীরের লিভারকে আক্রান্ত করছি। লিভার মানে যেটাকে
বলি আমরা হেপাটোলজি, মানে স্টাডি অফ লিভার। এটি হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় অর্গ্যান, গ্রন্থি, যেটি নিজে নিজে ঠিক হতে পারে। ওকে, WHO মানে 1948 7 এপ্রিল, এই জন্য 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল সূর্য দিবস সানডে, এটা 3 মে। সূর্য নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে বলে হেলিওলজি, কারণ সূর্যতে সব থেকে বেশি হিলিয়াম পাচ্ছি। মুন নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে বলি আমরা সেলেনোলজি। আর্থ নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে বলি আমরা জিওলজি।